আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। এখন আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতার সৃজনশীল প্রশ্ন নিয়ে। যাব আমি তোমার দেশে, লিখেছেন পল্লীকবি জসীমউদ্দীন। তার 2 নম্বর সৃজনশীল নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলবো। দেখো, দ্বিতীয় নম্বর সৃজনশীলের মধ্যে কি কি আছে। শিমুলডাঙ্গা বন কোথায়, এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ফুল ফুটেছে হাজার রঙের মেঘ তুলিকার নিখুঁত টানে, লাইনটা দ্বারা কি বোঝানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের কবিতার লাইন। এই লাইনটা দ্বারা কবি কি বুঝিয়েছেন। জসীমউদ্দীন পল্লী কবি, পল্লী গ্রামের মানুষ, পল্লীর সমাজ, পল্লীর ভালোবাসা, গ্রামের মানুষকে নিয়ে আলোচনা করেছে। আমরা তাহলে ফার্স্টে ক খ নিয়ে একটু কথা বলিনি। ক এবং খতে কি আছে। শিমুলডাঙ্গা কোথায়, গজনতলির মাঠ পেরিয়ে শিমুলডাঙ্গা বন, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। কোথায়, গ্রামের কবি একটা মেঠো পথ দিয়ে যাচ্ছেন, একটা গ্রামে যাবেন, সেখানে গজনতলির মাঠ পেরিয়ে শিমুলডাঙ্গা বন, মাথায় রাখবা। আর ক নাম্বার প্রশ্নটা বইয়ে যেটা আছে সেটাই লিখতে হবে, নাহলে অনেক টিচাররা নাম্বার কেটে দেয়। ঠিক আছে, এখানে তুমি গজনতলি না বলে তুমি যদি বলো বেদ বনের পাশ পাড়িয়ে হচ্ছে শিমুলডাঙ্গা বন, তাহলে কিন্তু সে কেটেই দিবে পুরাটা। আচ্ছা, আমাদের 2 নম্বরটা বলা ছিল যে নানা ধরনের বর্ণিল ফুল ফুটেছে আর সেগুলা নিখুঁত মেঘ বালিকার নিখুঁত টানে সাজানো। এটা মানে কবি কি বুঝিয়েছেন, প্রকৃতিতে এক একটা সময়ে এক একটা ফুল ফোটে, এই ফুল ফোটার সাথে সাথে প্রকৃতির বা ঋতুর যে একটা আলাদা পরিবর্তন আসে বা চারিপাশে যে একটা শৈল্পিক ছোঁয়া দেখা যায়, কবি সেটাই আলোকপাত করেছেন এখানে। তো দেখো, আমরা যদি আমরা 2 নম্বর ভাবে সাজাই, উদ্ধত চরণটি দ্বারা কবি জসীমউদ্দীন পল্লী প্রকৃতির বর্ণিল ফুলের সমারোহ এবং তার উপর প্রকৃতির শৈল্পিক ছোঁয়ার কথা বুঝিয়েছেন। জসীমউদ্দীন তার কবিতায় গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে অতি নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। কবি যখন গ্রামের পথে ঘোরেন, তখন মেঘাচ্ছন্ন আকাশের নিচে বাগানে ফুটে থাকা অসংখ্য রঙের ফুল তার চোখে পড়ে। মেঘের ছায়া যখন প্রাকৃতিকের উপর পড়ে, তখন চারপাশের পরিবেশ এক মায়াবী রূপ ধারণ করে। কবির কল্পনাপ্রসূত ভাবনায় মনে হয় এই ফুলগুলো যেন আকাশের মেঘের তুলে দিয়ে আঁকা কোনো নিখুঁত শিল্পকর্ম, অর্থাৎ প্রকৃতির নিজস্ব খেয়ালে ফুটে থাকা বিচিত্র রঙের ফুলগুলোর সৌন্দর্যকে কবি একটি শৈল্পিক ছবির সাথে তুলনা করেছেন। আশা করি আমরা বুঝতে পেরেছি। ফুল দেখতে কিন্তু অনেক ভালো লাগে, ফুল ফুটলে আমাদের অনেক ভালো লাগে। এই জন্য কবি বলেছে চারিদিকে যে ফুল ফোটে, সেই ফুলের যে সমারোহ, সেটাই প্রকৃতির কাছে একটা শৈল্পিক ছোঁয়া ধারণ করেছে। ওকে, এবার আমরা আলোচনা করব গ আর ঘ নাম্বার নিয়ে। আর গ আর ঘ নাম্বার আলোচনা করার জন্য আমাদের উদ্দীপক পড়তেই হবে। তো সেক্ষেত্রে আমরা চলে যাই আমাদের উদ্দীপকটিতে, উদ্দীপকগুলাতে কি আছে দেখব। আচ্ছা, গ নাম্বার প্রশ্নে বলেছি উদ্দীপকের প্রথম অংশে বর্ণিত গ্রামীণ জীবনের মানবিক অনুভূতি সমৃদ্ধ হওয়ার বিষয়টি যাব আমি তোমার দেশে কবিতার কোন দিকটি প্রতিফলিত করেছে ব্যাখ্যা করো। আচ্ছা, উদ্দীপকে কি বর্ণিত গ্রামীণ জীবনে যে মানবিক অনুভূতিটা আছে, সেই মানবিক অনুভূতির সঙ্গে আমাদের কবিতার কোথায় মিল আছে সেটা জানতে চাইছে। আর ঘতে বলেছে উদ্দীপকে রাফির উপলব্ধি এবং যাব আমি তোমার দেশে প্রবন্ধের মূল সুর একই বিন্দুতে মিলিত, মন্তব্যটাই বলি। তো দেখি রাফির সঙ্গে কি আছে আর আমাদের কি চাইছে। রাফি দীর্ঘ সময় শহরে যান্ত্রিক বাস্তবতায় কাটানোর পর গ্রামে তার মামার বাড়িতে বেড়াতে আসে। শহরের সুউচ্চ অট্টালিকা আর গাড়ির হর্নের ভিড়ে সে দম বন্ধ অনুভব করছিল, কিন্তু গ্রামে এসে সে দেখলো অন্য এক জগৎ। ধান ক্ষেতের উপর দিয়ে বয়ে যাওয়া স্নিগ্ধ বাতাস, পাখির কলকলি আর চারপাশের সবুজ প্রকৃতি তার মনকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দিল। সে লক্ষ্য করলো গ্রামের মানুষগুলোর মধ্যেও এক সহজ সরল ও অকৃত্রিম মমতা রয়েছে। প্রকৃতির এই সান্নিধ্য রাফির ভেতরে মানবিক বোধগুলাকে নতুন করে জাগিয়ে তুলল। সে বুঝতে পারলো মানুষের প্রকৃতি পরিচয় তার কৃত্রিমতায় নয়, বরং প্রকৃতির সঙ্গে আত্মার মিতালিতেই একেবারে নিহত বা প্রকাশ পেয়েছে। তো চলো গ ঘ আমরা দেখি। গ ঘর মধ্যে রাফির সঙ্গে ঘ নাম্বার প্রশ্নটা আমরা এখনই বুঝতে পারলাম যে রাফি যে উপলব্ধি করেছে যাব আমি তোমার দেশে, কবির উপলব্ধি কি সেম? একেবারেই সেম। কবি যেমন যান্ত্রিক জীবনকে ত্যাগ করে গ্রামীণ জীবনে যেতে চায়, যেখানে কবি মানসিক শান্তি অনুভব করেছেন, ঠিক সেখানে কিন্তু আমরা রাফিকেও দেখতে পাই যে যানজটের দুনিয়া তার ভালো লাগে না। সে যখন গ্রামে আসলেন বা গ্রামে প্রবেশ করলেন, তখন একটা অন্যরকম জগৎ দেখলেন, আর সেই অন্যরকম জগৎটা তার কাছে খুব মধুর হয়ে উঠেছিল। তো ঘ নম্বর প্রশ্নটার সাথে কিন্তু আমাদের কবির একেবারে অবিচ্ছেদ্য মিল আছে, যেটা আমরা লক্ষ্য করছি। আর গ নম্বর যেটা আমরা এখনো পড়ি নাই, সেটা হচ্ছে কোন দিকের বা কোন জায়গার ভাবের মিল আছে সেটা প্রকাশ করেছে, তুমি বলো। তো চলো আমরা গ নাম্বারটা দেখে নিই।
উদ্দীপকের প্রথম অংশে বর্ণিত গ্রামীণ জীবনের মানবিক অনুভূতি সমৃদ্ধ হওয়ার বিষয়টি যাব আমি তোমার দেশে কবিতায় বর্ণিত যান্ত্রিকতা মুক্ত অকৃত্রিম পরিবেশ এবং প্রকৃতির সাথে মানুষের যে আত্মিক একটি বন্ধন আছে সেই বন্ধনের কথা প্রকাশ পাইছে। যাব আমি তোমার দেশে কবিতায় কবি পল্লী প্রকৃতির এক স্নিগ্ধ শান্ত রূপ তুলে ধরেছেন। কবির মতে শহরের জীবন কৃত্রিম এবং যান্ত্রিকতায় ঠাসা, যেখানে মানুষের স্বাভাবিক আবেগ ও মানবিকতা অনেক সময় লোপ পায়। পক্ষান্তরে মানে অন্যদিকে গ্রামের মেঠো পথ, নীল আকাশ আর পাখির কলকলালির মাঝে রয়েছে এমন এক মায়া যা মানুষের হৃদয়কে কোমল ও সংবেদনশীল করে তোলে। প্রকৃতির এই সান্নিধ্যই মানুষকে উদার হতে এবং ভালোবাসা বিলিয়ে দিতে শেখায়। উদ্দীপকে গ্রামীণ জীবনকে মানবিক বলা হয়েছে। কবিতায় কবিও গ্রামীণ জনপদকে এমন এক স্থান হিসেবে দেখেছেন যেখানে মানুষ মমতা আর ভালোবাসা বিলিয়ে দেয়। গ্রামের সাধারণ মানুষ ও রাখাল ছেলেদের জীবন যান্ত্রিকতা বর্জিত বলেই তাদের মধ্যে পরোপকার ও সহমর্মিতার মতো মানবিক গুণাবলী প্রখর থাকে। অন্যদিকে যাব আমি তোমার দেশে কবিতায় কবি দেখিয়েছেন গ্রামের নীল আকাশ, পাখির কলকলালি আর ফসলের মাঠ মানুষের মনকে এক অনাবিল প্রশান্তি দেয়। উদ্দীপকে যেমন বলা হয়েছে প্রকৃতি মানুষের অনুভূতিকে সমৃদ্ধ করে, তেমনি কবিতাতেও কবি শহরের ছলচাতুরি ছেড়ে গ্রামের এক সহজ সরল প্রকৃতির কাছে ফিরে যাওয়ার আকুলতা প্রকাশ করেছেন। কবির মতে প্রকৃতির এই সান্নিধ্যই মানুষের ভেতরে শুভ বুদ্ধি ও মমতা জাগিয়ে তোলে। সুতরাং বলা যায় যান্ত্রিক শহরের বদলে প্রকৃতির কোলে যে প্রাণের স্পন্দন এবং মানবিক মূল্যবোধের যে বিকাশ ঘটেছে, উদ্দীপকের এই মূল সুরটি জসীমউদ্দীনের কবিতার পল্লী প্রেম ও শেকড়ে ফেরার ব্যাকুলতার মধ্য দিয়ে সার্থকভাবে প্রতিফলিত হয়েছে। এবার লাস্ট ঘ, আমরা রাফিকে দেখতে পেয়েছি গ্রামে এসে তার প্রচণ্ড ভালো লেগেছে, সে মানসিক শান্তি পেয়েছে। তার সঙ্গে কি যাব আমি তোমার দেশে কবিতার কবি জসীমউদ্দীনের মিল আছে? হ্যাঁ, অবশ্যই জসীমউদ্দীন এটাই চেয়েছিল। জসীমউদ্দীন যেমন পল্লী দুলালকে সঙ্গে নিয়ে মেঠো পথ দিয়ে গ্রামের দিকে এগিয়ে আসছে, ঠিক তেমন রাফির চরিত্রের মধ্যেও কিন্তু আমরা এটা দেখতে পেয়েছি। তারপরও আমরা খাতায় কিভাবে লিখবো সেটা একটু সাজানো দেখি। উদ্দীপকের বক্তব্যে গ্রামীণ জীবনকে মানুষের অনুভূতি, কল্পনা ও স্বপ্নের মূল আশ্রয় হিসেবে তুলে ধরা হয়েছে, যা জসীমউদ্দীনের যাব আমি তোমার দেশে কবিতার মূল সুরের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। তাই উক্ত মন্তব্যটি যথার্থ যুক্তিসঙ্গত। যাব আমি তোমার দেশে কবিতায় কবি শহরী জীবনের কৃত্রিমতা ও যান্ত্রিকতার বিপরীতে পল্লী জীবনের স্বাভাবিকতা ও মানবিকতার প্রতি গভীর আকর্ষণ প্রকাশ করেছেন। তার দৃষ্টিতে নগর জীবনের কোলাহল ও স্বার্থপরতা মানুষের মনকে সংকীর্ণ করে তোলে, অথচ গ্রামীণ প্রকৃতির উন্মুক্ত পরিবেশ, নদীর কলকল ধ্বনি ও পাখির কূজন মানুষের হৃদয়ে প্রশান্তি উদারতা জন্ম দিয়েছে। উদ্দীপকে যেমন বলা হয়েছে যে গ্রামীণ জীবন মানুষের চিন্তা ও অনুভূতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত, তেমনি কবিতায় কবি এমন এক দেশের কথা বলেন যেখানে মানুষ ছলনা কপটতা থেকে মুক্ত এবং সহজ সরল আনন্দে জীবনযাপন করেন। কবির বর্ণনায় গ্রাম কেবল বসবাসের স্থান নয়, এটি মানুষের আত্মিক শান্তি ও মানবিক মূল্যবোধের লালন ভূমি। শিশির ভেজা ঘাস, রোদের আলোর খেলাও প্রাকৃতিক সৌন্দর্যের চিত্রকল্পে কবি সেই পল্লী জীবনকে একেবারে জীবন্ত করে তুলেছেন। উদ্দীপক ও কবিতা উভয় ক্ষেত্রে প্রকৃতির সান্নিধ্যকে মানবিক অনুভূতির বিকাশের প্রধান উৎস হিসেবে দেখানো হয়েছে। উদ্দীপকের চরিত্র যেমন যান্ত্রিক নগর জীবনের চেয়ে গ্রামীণ মানবিকতাকে প্রাধান্য দিয়েছে, তেমনি কবিও গ্রামের মানুষের হাসি, আন্তরিকতা, মমতাকে জীবনের পরম সম্পদ হিসেবে তুলে ধরেছেন। অতএব বলা যায় উদ্দীপকের বক্তব্য ও যাব আমি তোমার দেশে কবিতার পল্লী চেতনা একই ভাবধারায় প্রবাহিত। সুতরাং মন্তব্যটি সম্পূর্ণ যৌক্তিক ও গ্রহণযোগ্য। তো আমরা দ্বিতীয় একটা সৃজনশীল আলোচনা করলাম যাব আমি তোমার দেশ থেকে। কবিতার মধ্যে ক খ তো আমাদের একেবারে বই থেকে আসি। গ নাম্বারে জানতে চেয়েছে উদ্দীপকের সঙ্গে কি মিল আছে, সেটা আমরা মিলালাম। আর রাফির সঙ্গে কবির সম্পূর্ণ মনোভাবটা কি ধারণ করতে পেরেছি? তো আমরা সম্পূর্ণ ধাপটাই দেখতে পেয়েছি, একেবারে সমগ্র কবি যা চেয়েছেন রাফির মনোভাবও তেমন। তো এই ধরনের প্রশ্ন আসলে অবশ্যই তোমরা খুব সুন্দর করে লিখতে পারবে, যেটা আমরা বুঝালাম, বা এইভাবে আসলে অবশ্যই তোমাদের কাছেও সহজ মনে হবে। তো ক্লাসটি এখানে শেষ করবো, পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুতই আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।